হ্যাঁ, কোশ্চেনটা আছে হচ্ছে 2a plus b2 gives you 2ab। বলেছে ফলোইং অবজারভেশনস ওয়ার অবটেইনড। ঠিক আছে, টেবিলটা আমাদের কাছেই আছে। বলেছে ফাইন্ড আউট দ্য ফলোইং অর্ডার অফ দ্য রিয়াকশন, রেট কনস্ট্যান্ট অ্যান্ড রেট অফ ফরমেশন এবি। তাহলে প্রথম সেটটা দেখে নিই। প্রথম সেটটা আছে হচ্ছে 1.8 রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি টু ইন্টু 10⁻³ এইটা হচ্ছে আমাদের রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। তাহলে রেট, এই রেটটা ডিভাইডেড বাই তারপরের রেটটা 1.085 ইন্টু 10⁻² ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, আমাদের যদি আমাদের অর্ডার উইথ রেসপেক্ট টু এ এন্ড বি কি হয়, এম হয়, তাহলে আমরা ধরে নিই এটা 0.01 ইন্টু 0.090, এটা টু দি পাওয়ার এম ধরে নিই। এইটাই তো ছিল আমাদের আইসোলেশন মেথড। আইসোলেশন মেথড, আইসোলেশন মেথডে আমরা কি করতাম, যে দুটোকে আইসোলেট করে দিতাম, শুধুমাত্র যার রেসপেক্টে আমি অর্ডারটা বের করব সেইটা কিন্তু আমরা কি করতাম, রিমেইন চেঞ্জ করতে থাকতাম। কথাটা বোঝা গেল? তার মানে এইটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমি একটু বুঝিয়ে দিই। যখন এইটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল তখন কিন্তু রেট অফ রিয়াকশন এটা ছিল। তার মানে এটা R1 এর জন্য এইটা হচ্ছে কনসেন্ট্রেশন। এইবার যখন আমি কনসেন্ট্রেশনটা চেঞ্জ করে দিলাম তখন কি একটা নিউ রেট হলো, কারণ রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ডস আপন দ্য কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। এটা হলো এক্সেপ্ট জিরো অর্ডার। আমি এটাকে ধরে নিলাম অ্যাজিউমিং নট জিরো অর্ডার। তার মানে যখন আমরা রেট ল লিখবো, রেট ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এম অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি টু টু দি পাওয়ার এন। দেখতো এইভাবে লিখতে পারি কিনা। যদি সেটা হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, এম ইজিক্যাল টু কত বেরোচ্ছে, 1.8 ইন্টু 10⁻³ আর ডিভাইডেড বাই থার্ডটা কত ছিল, 5.4 ইন্টু 10⁻³ ইজিক্যাল টু আমাদের 0.015.45 টু দি পাওয়ার এন। তাহলে এন ইজিক্যাল টু কত হলো, এইখানেও আমরা দেখবো এন ইজিক্যাল টু 1। তাহলে টোটাল, সো টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন কত হবে, 1 + 1 = 2। ঠিক আছে, এবার কি কোশ্চেন দিয়েছে, বলেছে রেট অফ অ্যাপিয়ারেন্স অফ এবি। ঠিক আছে, তার মানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি2 যদি দেখি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি2 কত হবে দেখতো, অফ বি2 এটা ইজিক্যাল টু কে ইন্টু এ টু দি পাওয়ার 1 ইন্টু বি টু দি পাওয়ার 1। এটা যদি আমি 1.8 ইন্টু 10⁻³ লিখে নিই তাহলে কে ইন্টু একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন নে 0.015 ইন্টু 0.5 টু দি পাওয়ার 11, তাহলে কে এর ভ্যালুটা বের করে নিই। কে ইজিক্যাল টু আমাদের, কারণ এটা আমাদের পরে লাগবে, লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। বলতো এটা কোন অর্ডার রিয়াকশন, কোন অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার হবে না? হ্যাঁ, কি করে বুঝলাম, ইউনিট দিয়ে বুঝলাম, আর ওখানে তো হ্যাঁ না 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 সে তো ঠিক আছে, এইখান থেকে আমি বলছি। এক মিনিট, হ্যাঁ বলুন। হ্যাঁ ব্যস্ত আছি, পরে পরে করবো পরে। হ্যাঁ তারপরে কি বলছে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ, রেট অফ ফরমেশন অফ এবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেট অফ ফরমেশন অফ এবি, মানে রেট অফ ফরমেশন অফ এবি, ফরমেশন অফ এবি এটা কি করে বের করব বল, রেট অফ অ্যাপিয়ারেন্স অফ এবি ইজ ইকুয়াল টু, যদি আমরা ডাইরেক্ট
rate of disappearance of B2 equals to the 2 of rate of হ্যাঁ হ্যাঁ, এইটাই তো, সাবাস। তাহলে এটা বের কর, কত হলো? এইটাই, এখান থেকেই তো আমি এটার জন্যই তো করলাম এটা। তাহলে হাফ ইন্টু রেট অফ অ্যাপিয়ারেন্স অফ এবি বাই ডিটি ইজ ইকাল টু আমাদের কি হবে? মাইনাস ডি বি টু বাই ডিটি। এইটাই তো আমাদের রেট অফ রিয়াকশন। আমি একদম ইনিশিয়ালি এটা শিখিয়েছিলাম না? হ্যাঁ তার মানে এইটা ডিএবি, এই ইনিশিয়াল জিনিসগুলো একটু মনে রাখ। 2 ইন্টু আমাদের মাইনাস dv2 বাই dt। এইটা তো আমরা জানি, এটা কত? এটা হচ্ছে আমাদের, এইটা ইজিক্যাল টু আমরা একটু আগে বের করলাম 2 ইন্টু k a টু দি পাওয়ার 1 and b টু দি পাওয়ার 1। আমরা তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ B2 টাকে 1.8 into 10 to the power -3 নিয়েছিলাম না? একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের ওগুলোই জন্য, তো দেওয়া আছে। একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের জন্য না? ও আচ্ছা, এখানে কনসেন্ট্রেশন বলে দিয়েছে। হ্যাঁ, এখানে তো কনসেন্ট্রেশন বলে দিয়েছে। তাহলে এইটা 2 ইন্টু k এর ভ্যালুটা তো আমরা বের করেছি 0.8। 0.8। আর তাহলে এর কনসেন্ট্রেশনটা আমার কিসের জন্য? না, তুই যেটা বলছিস যে B2 টা আমাদের দেওয়া আছে, দেখ ওর করসপন্ডিং একটা কনসেন্ট্রেশনও দেওয়া আছে। আমি কিন্তু ওইভাবে নিতে পারি না, একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের জন্য কিন্তু রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ B2 ইজ ডিফারেন্ট ফ্রম আদার কনসেন্ট্রেশন। এটা বোঝ আগে। এইবার যদি আমাদের বলে দেওয়া থাকে এর ভ্যালুটা হচ্ছে 0.02 টু দি পাওয়ার 1 আর বি এর ভ্যালুটা হচ্ছে 0.04 টু দি পাওয়ার 1, কত হলো তাহলে? এটা dAB বাই ডিটি, এইটা হবে 1.28 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে। তারপরের টেকনিকটা যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যান্ট হফ ডিফারেন্সিয়াল মেথড। লিখে নে, in this method rate of reaction is observed at different initial concentration. In this method rate of reaction is observed at different initial concentration of reactant. Let rate of reaction is R1 R2 and initial concentration is C1 and C2 respectively। ঠিক আছে? তাইলে আমাদের কি হবে আমি একটু দেখাই। ধর তাহলে রেট R1 is equal to আমরা লিখতে পারি K into C1 to the power n ধরলাম। এইবার R2 টাও কি হবে? K into C2 to the power n। কারণ একই রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমরা রেট কনসেন্ট্রেশন চেঞ্জ করি, রেট কনস্ট্যান্ট কিন্তু চেঞ্জ হয় না, রেট কনস্ট্যান্ট রিমেইন আনচেঞ্জ, শুধু আমাদের রেটটা কিন্তু চেঞ্জ হয়ে যায় অ্যাকর্ডিংলি। ঠিক আছে? তার মানে R1 বাই R2 যদি আমরা করি তাহলে এটা আমাদের কি হবে? C1 বাই C2 টু দি পাওয়ার n। তার মানে লগ যদি নিয়ে নিই বোথ সাইডে, R1 বাই R2 ইজ ইকাল টু n লগ C1 মাইনাস C2। তাহলে n ইজ ইকাল টু আমাদের কি হলো? লগ R1 মাইনাস লগ R2 আর ডিভাইডেড বাই লগ C1 মাইনাস লগ C2। ঠিক আছে? যেখানে n হচ্ছে আমাদের অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। ফ্র্যাকশনাল চেঞ্জ মেথড, তুমি বুঝতেই পারছিস এই নামটা শুনে যে ফ্র্যাকশনাল চেঞ্জ মানে এর সঙ্গে আমার একটা টাইমের একটা যোগাযোগ আছে। ঠিক আছে? লিখে নে, দিস মেথড ইজ বেসড অন রিলেশন দ্য টাইম রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ ডেফিনিট ফ্র্যাকশন of nth order. আরেকবার বলো, আরেকবার প্রথম। This method is based on relation that
time required for completion of definite fraction of nth order, definite fraction of nth order depends upon the initial concentration, depends upon the initial completion of nth completion of definite fraction of nth order reaction, completion of definite fraction of nth order reaction depends upon the initial concentration, depends upon the initial concentration. আমরা t is equal to আমরা দেখেছিলাম যে t is equal to আমাদের proportional a to the power 1 minus n for nth order আমরা দেখেছিলাম। এইবার যদি আমরা বলি যে t1 সময়ে আমাদের a1 পরিমাণ কিন্তু আমাদের যদি ফ্র্যাকশন এই a1 ফ্র্যাকশন যদি আমাদের কমপ্লিট হয় তাহলে আমাদের কি বলতে পারি t2 সময়ে আমাদের a2 to the power 1 minus n পরিমাণ আমাদের কমপ্লিট হয়, কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি আমরা চেঞ্জ করে দিই টাইমটাও কিন্তু আমাদের সেই পরিমাণে চেঞ্জ হয়ে যাবে শেষ হতে। তার মানে t1 by t2 যদি আমরা করে দিই তাহলে এটাকে আমরা কি করতে পারি a1 by a2, এটা 1 minus n, তাহলে এখানে আবার যদি log নিয়ে নিই log t1 minus t2 is equal to log আমাদের log নিলে আমাদের এটা 1 minus n টা আগে আসবে আর আমাদের কি হবে log a1 by a2, এটাকে আমি কি করলাম n minus 1 করে দিলাম log a2 by a1, ঠিক আছে। তার মানে আমাদের কি হবে n minus 1 টা আগে আসলো, তার মানে n minus 1 is equal to log t1 minus log t2 by log a2 by log a1, ঠিক আছে। তাহলে n is equal to আমাদের 1 plus log t1 minus log t2 তার মানে log a2 minus log a1, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন, ঠিক আছে, fractional change method. By using this relation by using fractional change method we can determine the order of the reaction, ঠিক আছে। এইবার আমি একটা কোশ্চেন দিচ্ছি, বলেছে in thermal deposition of gas following half-life periods were obtained at different pressure, following half-life period were obtained in different pressure, এখানে দেওয়া আছে যে pressure in mm 750 mm per Hg at 250 আর এখানে হচ্ছে t half দেওয়া আছে in minutes, ঠিক আছে। বলছে determine the order of the reaction, determine the order of the reaction, বসিয়ে দেবো আগের ইকুয়েশনটা, একদম বসা, পটাপট বের কর। তুই দেখ দুটো পেয়ার থেকে বের করতে পারবি, দেখ একই আসবে, বসিয়ে দে। অনেক বড় তো লগ ফগ চলে না না না, এটা একদম ইজি, হাফ আসবে, ভালো করে কর, র্যাঙ্ক আসবে। অনেক ভালো ছেলে মেয়ে ভালো র্যাঙ্ক আসে না কারণ তাদের অ্যাকিউরেসি লেভেলটা কমে যায়। কারণ তুই একটা কথা ভাব না যে পরীক্ষা হলে গিয়ে আমি 10টা কোশ্চেন চেনা কোশ্চেন পেলাম, তোর কনফিডেন্সটা বাড়বে কিনা। আর তুই সেইখানে
প্রচুর প্র্যাকটিস যেখানে করবি সেইখানেই তোর কিন্তু পাওয়ার চান্সটা বেশি, ওইরকম চেনা কোশ্চেন। তুই একটা মেকানিজম করতে 3 মিনিট সময় লাগে, 3 মিনিট। তুই সেই মানে মেকানিজমটা আগে করে তুই অ্যান্সারটা দেখেছিস 10-12 বার, তা 10-12 বার দেখলে তুই দেখেই বলে দিবি এইটাই এই কোশ্চেন। তাহলে অপশন ডি তুই একবারে না দেখেই বলে দিলি, কারণ তুই 10 বারের ফল এটা। এবার তুই যদি প্র্যাকটিস না করিস তাহলে তোকে এই 3 মিনিটও করতে হবে, আর যদি মাঝখানে একটা ভুল হয়ে যায় তাহলে -1ও খেতে হবে। দেখ কতখানি চাপ, যেটা তোর বাড়িতেই হওয়া সম্ভব +4, সেইখান থেকে তুই 5 নাম্বারের ডিফারেন্স করে দিলি। 5 নাম্বার মানে কমসে কম বুঝবি 3000 র্যাঙ্ক। অন্যের ভুল থেকে শেখা ভালো, নিজের ভুল দিয়ে যদি শিখতে যাস এত বড় ক্ষতি হয়ে যাবে তুই বুঝতে পারছিস না। নিজের ভুল থেকে কোনোদিন শিখবি না। নিজের ভুল থেকে শেখা তো মোটামুটি ভালোই, কিন্তু অন্যের ভুল থেকে শেখা হচ্ছে বেস্ট। আগেরটার উত্তরটা কত আসলো দেখ, তারপর লেখ থিওরি আচ্ছা আনসারটা কত আসবে একবার বলে দাও। হাফ থিওরি অফ রিয়াকশন রেটস। আর আজকের থেকে আমাকে প্রত্যেক রবিবারে তুই 500টা করে কোশ্চেন পাঠাবি, তুই যেই চ্যাপ্টারেরই হোক। কতগুলো? একটাও কিন্তু আমি কম দেখতে চাই না, 500। তুই অর্গানিক কর, ফিজিক্যাল কর, যাই কর, 500 কোশ্চেন। 500 না, এটা আমি তোকে কমিয়ে দিলাম, 300 করে দিলাম। এর কমে কিন্তু করিস না, র্যাঙ্ক আসবে না বাবা, আমি তোকে বলে দিলাম। যদি 300 করিস আমি তোকে বলে দিচ্ছি তোর বিলো টু, মানে কি বলবো, এইভাবে তো বলা যায় না, তবে ভালো র্যাঙ্ক হবে। আচ্ছা, 300টা করে করবি, ঠিক আছে? 300টা করে মানে অন অ্যান অ্যাভারেজ পার ডে কত? আর পার ডে করবি কত হয়? 60। 40 একটু বেশি, 50 কর। আরে বাবা তুই তো 5 দিন করবি, সব দিন কি করতে পারবি নাকি? সপ্তাহে তো 5 দিন আবার। শনি রোববার তো তোর ছুটিও, মানে তুই তো ঘুরতে ফুরতেও যাস নাকি? না আপাতত। ঠিক আছে, হ্যাঁ। তারপরে লেখ থিওরিজ অফ রেট রিয়াকশন রেটস। লেখ দুটো থিওরি আমাদের এখানে আছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কোলিশন থিওরি, আরেকটা হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থিওরি। ঠিক আছে, দুটো থিওরি আছে, একটা হচ্ছে কোলিশন থিওরি আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থিওরি। এবার প্রথমটা লিখে নিই হচ্ছে কোলিশন থিওরি, সেটা একটু লিখে নিই। দিস থিওরি লিখে নে, দিস থিওরি is based on assumption that that collision between reactant molecules are responsible for the formation of product molecule, and the rate of reaction is governed by collision frequency and rate of reaction is governed by collision frequency। ব্র্যাকেটে লেখ z is equal to number of collision per second বা per unit time per unit volume। z is equals to number of collision per second per unit volume of reaction mixture। তার মানে আমরা লিখতে পারি যে rate of reaction এইটা আমাদের ডিপেন্ড করছে হচ্ছে ডাইরেক্টলি z এর উপরে, ঠিক আছে? আবার আমরা এটাকে লিখতে পারি এইভাবে মাইনাস জি, তুই একবার লিখে নে তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। মাইনাস জি এক্স বাই ডিটি ইজ ইকাল টু জেড ইন্টু এফ। এফ হচ্ছে এখানে ফ্র্যাকশন অফ মলিকিউল আন্ডারগো এফেক্টিভ কলিশন। এফ হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউলস আন্ডারগো এফেক্টিভ কলিশন ইসি, ঠিক আছে?
তারপর লেখ on the basis of kinetic theory of gases the value of F can be determined to both can be determined as On follows. the basis of the kinetic theory of gases, The value of F effective collision factor, ঠিক আছে, এটা ডিটারমাইন করা যায় F is equal to E into e to the power EA by RT। তো তাহলে এখন রেট ইজ ইকুয়াল টু কি হবে, রেট ইজ ইকুয়াল টু Z e to the power minus EA by RT, ঠিক আছে। তারপরে লেখ another factor P also, আর টিটা হচ্ছে ইয়ে তো টেম্পারেচার, হ্যাঁ টাইম। হ্যাঁ টেম্পারেচার, factor P তুই কি গ্যাস, known as orientation factor also decides the number of effective collision so that it must also be included in the equation. So it must also decides the number of effective collision so that it must include into the equation. তার মানে যদি একটা probability factor p থাকে তাহলে এটাকেও আমরা ইনক্লুড করলাম। এইবার আমি তোকে ভালো করে বোঝাই। দেখ, প্রথম কথাটা হচ্ছে যে এইখানে collision theory দুটো পার্ট আছে। আমরা জানি ধর a and b এই দুটো জিনিস যখন আমাদের collision করে, according to collision theory আমাদের কি বলা আছে জানিস তো? collision theory অনুযায়ী বলা আছে যে দুটো মলিকিউল যখন আমাদের collision করবে, তাদের collision যদি সেই মানে কি বলবো একটা particular এনার্জির উপরে চলে যায়, তাইলেই কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের প্রোডাক্টে কনভার্ট হতে পারবে। তার মানে collision theory অনুযায়ী দুটো মলিকিউল যখন আমাদের collision করে তখন তাদের কিন্তু আমাদের প্রোডাক্ট হওয়ার চান্স বেড়ে যায়। এইবার তার মানে কি, যত আমাদের নাম্বার অফ collision পার ইউনিট ভলিউম পার ইউনিট টাইম বাড়বে, যত নাম্বার অফ collision বাড়বে ততই কি আমাদের রেট অফ রিঅ্যাকশন বাড়বে না কমবে? বাড়বে। তার মানে এখান থেকে আমরা লিখলাম রেট অফ রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল উইথ জেড। তার মানে জেডটা কি, নাম্বার অফ collision পার ইউনিট ভলিউম পার ইউনিট টাইম, ঠিক আছে। তার মানে যত আমাদের collision হচ্ছে তত আমাদের কি রেট অফ রিঅ্যাকশন কিন্তু বাড়ছে। এইবার এটাকে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে কি করলাম, ইকুয়াল করলাম। এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা ডিনোটস করে নাম্বার অফ এফেক্টিভ collision। এবার এফেক্টিভ collisionটা কি, ধর আমি তোকে বলছি দুটো মলিকিউল আছে, দুটো মলিকিউল নিজেদের মধ্যে collision করছে, ঠিক আছে। এইবার কি তার মানে কি আমি এই কথাটা বলতে পারি যে প্রচন্ড, ধর আমি বলছি ধর এখানে 2 লাখ মলিকিউল আছে, এখানে 2 লাখ মলিকিউল আছে, তার মানে কি প্রচুর আমাদের প্রোডাক্ট হবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখছি প্রচুর কম প্রোডাক্ট হচ্ছে। তার মানে কি, তার মানে আমরা বলতে পারি যে যতগুলো collision হচ্ছে সবকটা collision কিন্তু আমাদের প্রোডাক্টে কনভার্ট হতে পারছে না। তার মানে আমি এই কথাটা বুঝলাম যে অল দ্য রিঅ্যাকট্যান্টস কিন্তু আমাদের প্রোডাক্টে কনভার্ট হতে পারছে না। বলা হয় যেই সব collision আমাদের মানে কি বলবো এনার্জিটা খুব হাই হয়ে যায় বা একটা এনার্জি বেরিয়ে, যেমন আমাদের ট্রানজিশন স্টেট বা ইন্টারমিডিয়েট এনার্জি আছে, সেই ট্রানজিশন স্টেটের এনার্জিটাকে অতিক্রম করতে পারে, সেইগুলোই আমাদের কি হয়, সেইগুলোই আমাদের প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়। আর এই রকম collisionকেই বলা হয় এফেক্টিভ collision। তার মানে আমরা বুঝতে পারলাম এফেক্টিভ collision গুলো কি। ধর আমি তোকে বলছি এইখানে এবি, এখানে এবি আছে, এ প্লাস বি, এই collision হচ্ছে, কিন্তু আমরা জানি এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট। যদি এইরকম ভাবে না হয়, এই এনার্জিটা অবধি না যায়, তাহলে কি ও প্রোডাক্টে কনভার্ট হতে পারবে? প্রোডাক্টে কনভার্ট হতে পারবে না। তার মানে যেই সব collisionএর এনার্জি আমাদের এই এনার্জি ব্যারিয়ারটাকে অতিক্রম করবে, সেই এনার্জি সেই collision গুলোকেই আমরা কি বলি, এফেক্টিভ collision, ঠিক আছে। এইবার ঠিক আছে, এফেক্টিভ collision। এইবার অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস আমরা কি জানি, এই এফেক্টিভ collision এর মানটা আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই RT এর সঙ্গে
সমান। এটা দেখবি আগে পড়েছিল বোলজম্যান ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এইখান থেকে বোঝা যাচ্ছে তার মানে এইটা হচ্ছে আমাদের, এইটার সঙ্গে আমাদের হবে, কারণ এফ এর পরিমাণটা এটা হয়ে গেল। এইবার আরেকটা জিনিসের উপর নির্ভর করে, কেমন কি দেখা যায় যদি আমাদের নাম্বার অফ এফেক্টিভ মলিকুলও আমরা বাড়িয়ে দিই, দেখা যাচ্ছে অনেক সময় আমাদের রেট অফ রিয়াকশন, ধর আমি তোকে বলছি অ্যাক্টিভেটেড বা এফেক্টিভ পলিউশন আমরা দেখছি যে 100টা এফেক্টিভ পলিউশন হয়েছে, কিন্তু আমরা দেখা যায় যে 25টা আমাদের প্রোডাক্ট হয়েছে, সাপোজ 25টা প্রোডাক্ট হয়েছে। তুই বলবি কেন হলো এটা? দেখা যায় ধর এ বি, ধর আমি তোকে বলছি A2 প্লাস B2 gives you 2AB। এইবার দেখ এই যে A2 এই যে B2, এই দুটো কোলিশন করছে প্রপারলি, কিন্তু তুই দেখ এই দুটো কি এবি বানাতে পারবে 2AB? না, তার জন্য তো এই দুটো বন্ড ভাঙতে হবে। তার জন্য একটা কনসেপ্ট আসলো যে টোটাল যদি আমাদের এইভাবে ও করে কোলিশন এ বি বি, তাহলে দেখা যায় এর সঙ্গে এর একটা বন্ড হয়, এর সঙ্গে এর একটা বন্ড হয়, যখন এটা বন্ড হচ্ছে তখন কিন্তু এই দুটোর বন্ড কিন্তু ইনিশিয়ালি ভেঙে যায়। তার মানে একটা ওরিয়েন্টেশনও একটা কিন্তু আমাদের ফ্যাক্টর, শুধুমাত্র এনার্জি কিন্তু আমাদের ফ্যাক্টর নয়। এনার্জি অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু তার সঙ্গে যদি ওরিয়েন্টেশনটা একটা ফ্যাক্টর না হয়, তাহলে কিন্তু আমাদের কি দেখা যাচ্ছে যে এফেক্টিভ কোলিশন কিন্তু আমরা দেখছি যে এফেক্টিভ মলিকিউল কোলিশন হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু তত পরিমাণে প্রোডাক্ট হচ্ছে না। তার মানে আমাদের এখান থেকে বুঝতে হবে যে যত আমাদের প্রবাবিলিটি অফ চান্স বাড়বে, মানে কি বলবো এবির মধ্যে কোলিশনের চান্স বাড়বে, ততই কিন্তু আমাদের এবি ফরমেশনের চান্সও কিন্তু বাড়বে, ঠিক আছে? একটা একটা উদাহরণ দিই, ধর একটা কোশ্চেন করে কেভিপিওয়াই এ ইন্টারভিউতে, বলছি কিরকম, বললো যে ধরো তোমার কাছে একটা লিকুইড আছে এ আছে লিকুইড, আর বিও একটা লিকুইড আছে, এই দুটোকে তুমি মিক্স করে দিলে মিক্স এ প্লাস বি মিক্স করে দিলে, তাহলে কি তুমি সব সময় স্টারিং, যদি অনেক সময় তুই দেখবি যে এখানে কিন্তু একটা ম্যাগনেটিক স্টারার দিয়ে আমি ঘোরাই, বলছে স্টারিং এর কি দরকার, এই স্টারিংটা না দিলে কি রিঅ্যাকশনটা হতো? ধর আমি বলছি এ একটা লিকুইড আছে, বি একটা লিকুইড, এই দুটো মিশিয়ে দিলেই আমি দেখছি যে এবি হয়ে যায়। তবু আমি একটা ম্যাগনেটিক স্টারার দিয়ে এটাকে, ধর 6 ঘন্টা লাগে এই রিঅ্যাকশনটা হতে, আমি এমনি তো রেখে দিতে পারতাম 6 ঘন্টা মিশিয়ে, আমরা একটা ম্যাগনেটিক স্টারার দিয়ে কিন্তু আমরা স্টারিং করি। কেন? ফার্স্ট ওয়াই রিঅ্যাকশন এইখানে তো আমি জানি ব্রাউনীয় মোশনের নাম শুনেছিস? Yeah. ব্রাউনীয় মোশনে কত বলো 10⁻15 অর্ডারের কোলিশন হয়, তাহলে 10⁻15 বেশি, আর তুই যদি এটাকে ঘোরাস আরো 1000 টাইমস, ওকে ভালো বেশি পরিমাণে কোলিশন করাতে পারবি, তাতে কি রেট অফ রিঅ্যাকশন খুব বেশি চেঞ্জ হয়ে যাবে? তাহলে কিন্তু এটা করলে দেখা যায় এইটা যদি দুটো মিশিয়ে দিই, ধর 30% প্রোডাক্ট বেরোচ্ছে, এটা যখন করে দিলাম দেখবো যে আমি 90% প্রোডাক্ট বেরোচ্ছে। কেন? কনসেপ্টটা ক্লিয়ার লাগ, কেন? দেখ আমি তোকে বলি, এ আর বি যখন আমাদের মিশছে তখন একটা কথা বুঝতে হবে যে এদের মধ্যে কোলিশন কিন্তু হবে, যেহেতু লিকুইড এরা হোমোজিনিয়াসও হয়ে যাবে। এইবার যদি আমরা, দেখ আমি তো বলি এ দিলাম এতখানি, তার মধ্যে আবার বি দিলাম, এ কিন্তু হোমোজিনিয়াস হতে সময় নেবে, তার মানে কিছুক্ষণ পরে দেখবো এটা মিক্স হয়ে গেছে যদি আমরা স্টারিং না করি। এবার যখন আমরা স্টারিং করা শুরু করলাম, এই ম্যাগনেটিক স্টারটা ঘোরা শুরু করলো, এবি ইমিডিয়েটলি মিক্স হয়ে গেল, তার মানে এর সামনে বি থাকার প্রবাবিলিটি কিন্তু বেড়ে গেল, এর একদম সামনে কিন্তু বি থাকার প্রবাবিলিটি বেড়ে গেল। আর যদি বি থাকার প্রবাবিলিটি বেড়ে যায়, আমরা কি দেখেছি, আমাদের রেট অফ
এটা কিসের উপর নির্ভর করে? z ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, আর আমাদের ডিপেন্ড করে হচ্ছে আমাদের কি, আমাদের প্রবাবিলিটি ফ্যাক্টরের উপরে। তার মানে এই প্রবাবিলিটি বেড়ে গেল এর কাছাকাছি বি থাকার। তার মানে যদি প্রবাবিলিটি বেড়ে যায় তাহলে কোলিশনও বেশি হবে, আর কোলিশন বেশি মানে কি, এফেক্টিভ কোলিশন তো হবেই। যদি এর সঙ্গে ধর আমি তোকে বলছি এইখানে যদি উইদাউট স্টারিং থাকতো তাহলে এর সঙ্গে এরও কিন্তু আবার মানে কোলিশন হওয়ার চান্স থাকতো, আর এর সঙ্গে এর কোলিশন হলে আমাদের কোনো কিন্তু এফেক্টিভ কোলিশন হলেও আমরা কিন্তু কোনো প্রোডাক্ট পেতাম না, সাইড প্রোডাক্ট পেতাম। কিন্তু দেখা যাচ্ছে যদি স্টারিং করি, ডিউ টু হিউজ হোমোজিনিটি, এ অ্যান্ড বি গেট ক্লোজার আর কাম ক্লোজার। তার মানে কি এ অ্যান্ড বি কোলিশন হওয়ার চান্সটা কিন্তু আমাদের কি বেড়ে গেল। যদি এই চান্সটা বেড়ে যায় তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের বেশি কিন্তু প্রোডাক্ট পাওয়ার চান্স থাকবে। দেখ বুঝতে পারলি কিনা? তারপরে এই জেড এ বি এর পরিমাণটা কত হয়, আগেও তুই গ্যাসিয়াস কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এ লিখিয়েছিল, মিউ পাই টু দি পাওয়ার হাফ পাই ডি স্কোয়ার, যেখানে মিউ হচ্ছে আমাদের রিডিউসড মাস, মানে ma প্লাস mb ডিভাইডেড ma ইন্টু mb ডিভাইডেড বাই ma প্লাস mb, ঠিক আছে? আর ডি হচ্ছে সাম অফ রেডিয়াই। হ্যাঁ, মিউ ইনটু কি? পাই এটা তুই পড়িসনি, স্যার তো দেখবি এটা পড়িয়েছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এই কোলিশনটার পরিমাণটা কতটা হবে, এটাকে বলা হয় কোলিশন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? মাঝখানে ডিসটেন্স, তার মানে ডি ইজ ইকাল টু আর এ প্লাস আর বি, ঠিক আছে? সাম অফ রেডিয়াই। তারপর লিখে নে, দিস থিওরি ইজ অ্যাপ্লিকেবল only for gaseous and liquid state reaction. It is only valid for simple bimolecular reaction. For the complex reaction, experimental rate constants are quite different than calculated values. তারপরে 3 নম্বরটা লেখ, it does not consider the energy changes taking place during breaking and formation of bonds. It does not consider the energy changes taking place during breaking and formation of bonds. ঠিক আছে? 4 নম্বর, it neglects the vibrational rotational energy of the molecule. It neglects the vibrational and rotational energy of the molecule. ঠিক আছে? তারপরেরটা হচ্ছে, it neglects the vibrational and rotational energy of molecules. তারপরেরটা হচ্ছে activated, এগুলো কিন্তু একটু ভালো করে পড়িস, কমপ্লেক্স থিওরি, activated complex theory. এটা কি, a plus b gives you x star, then x star gives you product. এখানে k রেট কনস্ট্যান্ট আছে, তার মানে আমরা লিখতে পারি রেট অফ রিঅ্যাকশন আমরা লিখতে পারছি k ইন্টু x স্টার এর উপর নির্ভরশীল। এর জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড রিঅ্যাকশন থিওরি, কমপ্লেক্স থিওরি। কেমন, ধর আমি তোকে বলছি একটা SN1 এর উদাহরণ দিই। SN1 এ আমরা কি বলেছিলাম, একটা আমাদের হ্যালাইড আছে, এরকম টারশিয়ারি নিয়ে নি, টারশিয়ারি হ্যালাইড আছে। এই টারশিয়ারি হ্যালাইড যখন আমাদের SN1 রিঅ্যাকশন করে, তার মানে কি করে বলতো, প্রথম স্টেপটা কি করে, প্রথম স্টেপটা হচ্ছে ও
একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন করে। তাহলে কার্বোক্যাটায়ন যখন ফর্মেশন করলো, তারপরে কিন্তু আমাদের নিউক্লিওফাইলটা এসে এখানে অ্যাটাক করলো, তাহলে আমাদের এইরকম ভাবে আবার নিউক্লিওফাইল হয়ে গেল। তার মানে এটা হচ্ছে থ্রু কার্বোক্যাটায়ন গেল। এইরকমই যে ও প্রথমে একটা যে কোনো একটা অ্যাক্টিভেটেড, দেখো অ্যাক্টিভেটেড কেন বললাম, এর এনার্জি আমাদের যদি টারশিয়ারি হ্যালাইডটা দেখি, এর যে এনার্জি এর থেকে কিন্তু অনেক বেশি এনার্জি আমাদের এই ইন্টারমিডিয়েট বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, কারণ এর এনার্জি কিন্তু আমাদের প্রচন্ড হাই অ্যাজ কম্পেয়ার টু ইনিশিয়াল হ্যালাইড মলিকিউল। তারপরে যখন আমাদের নিউক্লিওফাইল এখানে এসে অ্যাটাক করছে, ইমিডিয়েটলি কিন্তু আমাদের প্রোডাক্টটা তৈরি হয়েছে। তার মানে আমরা লিখেছিলাম এখানে রেট ইজ ইকুয়াল টু, আমরা কি লিখেছিলাম, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ কার্বোক্যাটিয়ন এর কিন্তু উপরে নির্ভরশীল। তার মানে এখানেও দেখলাম আমি যত অ্যাক্টিভেটেড কমপ্লেক্স কিন্তু বাড়বে, ততই আমাদের কি রিঅ্যাকশন রেট কিন্তু বাড়বে। দেখ বুঝতে পারলি কি নাকি? এইটাকে এইভাবে ডিনোট করে রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট is equal to kb into t divided by h, যেখানে kb হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, t হচ্ছে আমাদের অ্যাবসলিউট টেম্পারেচার, আর h হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে? তার মানে যতই আমাদের টেম্পারেচার বাড়বে, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স পাওয়ার টেন্ডেন্সিও কিন্তু তত বাড়বে। ঠিক আছে?